হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে চলে এলাম। আমি লেকচারার প্রণব সেন একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিষয় সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, তিনটা বাক্য। এবং এটা নিয়ে ছাত্রছাত্রীদের মনে তাদের ভয়ভ্রান্তির শেষ নেই, কারণ বাক্যগুলো আসলে একটু জটিল, বা এখানে অনেক বিষয় আছে যেগুলো না জানলে এই বাক্যগুলো করা যায় না। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আমরা মূল কাজে ফিরে যাই যে এইগুলো কীভাবে সহজে শেখা যায়। তার আগে বলে নিই যে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এই বাক্যগুলো আগে নাম শুনলে একটা ভয় লাগে। আসলে এই ভয়টা লাগে তুমি জানো না বলে। আগে তুমি বাঙালি হও, যেই হও, আগে বিষয়টা কি, যে কোনো বিষয় আগে বিষয়টা কি এইটা যদি তুমি জানার চেষ্টা করো, তাহলে তোমার ওই বিষয়টা অর্জন করতে বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, তো আমি তোমাদেরকে এগুলো ব্যাখ্যা দিই যে এই জিনিসগুলো কি এবং কিভাবে এগুলো করা হয় বা কিভাবে করা হয়েছে। আমি তোমাকে উদাহরণ সহ সব কিছু তোমাকে দেখাই দেবো যে এটা কীভাবে করতে হয়। প্রথম হচ্ছে সিম্পল সেন্টেন্স। সিম্পল মানে এখানে লিখেছে সরল, সরল বাক্য। তো সরল বাক্য বলতে যে বাক্যগুলো সরল, ইজি, বা যেটাকে বলা যায় যে একটা মাত্র সাবজেক্ট থাকবে, একটা মাত্র ভাব থাকবে। কমপ্লেক্স, এখানে দুটো ক্লজ থাকবে, দুটো ভাব থাকবে, দুটো সাবজেক্ট থাকবে। কম্পাউন্ড, এটাও দুটো সাবজেক্ট থাকবে, দুটো ভাব থাকবে। এই যে বাক্যগুলো করতে গেলে আমাকে কয়েকটা জিনিস লাগছে, সেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্লজ। ক্লজ বা বাক্যাংশ। এটাকে বলে খণ্ড বাক্য বা বাক্যাংশ বলা হয়। এই ক্লজ হচ্ছে মূলত তিন প্রকার। সেটা হচ্ছে, একটা হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট, আর একটা হচ্ছে কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট, এই তিন প্রকারের ক্লজ এখানে আছে। তো কোঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ, আমি যদি এই ক্লজগুলোকে না চিনি তাহলে আমি এগুলো ঠিক মতন বুঝতে পারবো না, আমি করতে পারবো না। তাহলে সিম্পল সেন্টেন্সের মূল বৈশিষ্ট্য এবার কি এক এক করে বলি। সিম্পল সেন্টেন্স মানে সরল বাক্য, যেখানে একটা সাবজেক্ট থাকবে আর একটা মাত্র ভাব থাকবে, এবং এই যে ভাবটা, এটাকে ফিনাইট ভাব বলা হয়। ফাইনাইটও বলে, ফিনাইটও বলে, বা সমাপিকা ক্রিয়া। এই ফাইনাইট ভাব বা সমাপিকা ক্রিয়া এবং সাবজেক্টে, এই দুটো সমন্বয়ই কিন্তু একটা বাক্য। এর সাথে কিছু যুক্ত হয়, সেগুলো কিভাবে যুক্ত হয় তোমাদেরকে উদাহরণ দিয়ে আমি সেগুলোকে বুঝাবো। তাহলে আপাতত আমি মনে রাখলাম যে সিম্পল বাক্য করতে গেলে আমাকে একটা সাবজেক্ট লাগবে, একটা ফিনাইট ভাব লাগবে বা সমাপিকা ক্রিয়া লাগবে। আর এখানে এটাকে একটা ক্লজ থাকে, আর একটা ক্লজ ভাঙা অবস্থায় থাকে, সেটা ফ্রেজ আকারে আসে। তো এটা আমি উদাহরণ দিয়ে তোমাকে দেখাই দেবো। এরপর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো সরি, আমি সিম্পল সেন্টেন্সটা বললাম, এবার আমি ক্লজটা বোঝাইনি যে ক্লজ কাকে বলে। যে ক্লজ হচ্ছে মূলত তিন প্রকার। এই তিন প্রকারের মধ্যে প্রথম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ, এটা মানে যার ভিতরে ফল থাকে, যার ভিতরে ফল বা ফলাফল থাকে। তার মানে কোনো সেন্টেন্সের একটা অর্থ আছে, সেই অর্থটার একটা মূল বিষয় আছে। সেই মূল বিষয়টা যেটাকে বলে, যার মধ্যে ফল, অর্থাৎ আমি একটা কথা, দুটো কথা, তিনটে কথা বলেছি, এই তিনটে কথার মধ্যে একটা কথা যাকে বলা হয় ডিপেন্ডিং অন দ্য সাবজেক্ট, ডিপেন্ডিং অন দ্য ম্যাটার বা ফ্যাক্ট, বা যার মধ্যে ফলটা লুকিয়ে থাকে, এটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেটটা, এটা জাস্ট প্রিন্সিপাল ক্লজকে সহযোগিতা করলো। অনেকটা বলা যায় যে প্রিন্সিপাল ক্লজ যদি সাবঅর্ডিনেট ক্লজ ছাড়া সম্পূর্ণই হয় না। এটা আমি যখন উদাহরণ দিয়ে দেখাবো তখন তুমি পরিষ্কার হতে পারবা। আপাতত তোমাকে মনে রাখতে হবে এইগুলো কিভাবে কাজ করে,
সেগুলো আমি তোমাকে সব ব্যাখ্যা করে বলবো, আমি উদাহরণ দিয়ে সব কিছু দিয়ে বুঝাই দেবো। এরপর আসছে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজটা সাধারণত কম্পাউন্ড সেন্টেন্সে বসে। কোঅর্ডিনেট বলতে বোঝাই যে আগেও যে বাক্য বসলো পরেও ঠিক সেই একই বাক্য বসলো। এবং যেমন সিম্পল বাক্য করতে গেলে আমাদেরকে একটা সাবজেক্ট লাগে, একটা ভাব লাগে, ঠিক তেমনিভাবেই কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে আমার দুটো সাবজেক্ট লাগে, দুটো ভাব লাগে। এই যে আগের বাক্য যা পরের বাক্য তাই মাঝখানে একটা কিছু যুক্ত হলো, সেই যুক্তটা আমরা পরে বলি। আগে তোমাকে আমি ক্লজ করা বোঝাইনি, এই বাক্যগুলো কি সেটা বোঝাইনি, তারপরে এগুলো তুমি সমাধান করবা। এবার আমি যদি উদাহরণ দিই তাহলে তুমি জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারবা যে এই বাক্যগুলো কিভাবে গঠন হলো। তো যাই হোক, আমি তোমাদেরকে একটা উদাহরণের সাথে এগুলো একটু বুঝাই দিই। যেমন ধরো আমি একটা বাক্য লিখলাম যে যখন when my mother was cooking I was reading. এই বাক্যটা একটার মধ্যে ফল আছে, সেটা হচ্ছে কোনটা? যখন মা রান্না করছিল তখন আমি বই পড়ছিলাম। তো এখানে একটা কথা তোমাকে বলি যে সাবঅর্ডিনেট ক্লজের পরে সবসময় সাধারণত একটা কমা বসে। সাবঅর্ডিনেট ক্লজের পরে একটা কমা বসে, তাহলে বাক্য কথাটা বা যাকে এটা আমরা বলি পাঞ্চুয়েশন, এই পাঞ্চুয়েশন বা বিরাম চিহ্ন ভুল যায়। তাহলে যখন আরেকটা বিষয় হচ্ছে যে আগে আমি ফলটা চিনে নিই, নাহলে তুমি জিনিসটা টোটাল জিনিসটাই ধরতে পারবে না। প্রথমে একদম ছাত্রছাত্রীকে যে কাজটা করতে হয় তাকে প্রিন্সিপাল ক্লজটা চিনতে হয়। আর এই বাক্যগুলো করার আগে সাধারণত কমপ্লেক্স সেন্টেন্সটাকে আগে ভালো করে চিনতে হয়। যদি তুমি কমপ্লেক্স সেন্টেন্সকে চিনতে পারো, বুঝতে পারো, তাহলে তুমি সিম্পলটা করতে পারবা, তাহলে তুমি কম্পাউন্ডটাও করতে পারবে এবং বুঝতে পারবা। তাহলে যদি আমাদের আগে আসছে কমপ্লেক্স সেন্টেন্স, এবার এই কমপ্লেক্স সেন্টেন্স দুটো বাক্য বা দুটো বাক্যাংশের সমন্বয়ে গঠিত বা দুটো ক্লজের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট। তাহলে এখানে প্রিন্সিপাল ক্লজটা কোনটা? এখানে প্রিন্সিপাল ক্লজটা আছে যার মধ্যে ফল আছে, তোমাকে আগেই বলেছি। যেমন মা যখন রান্না করছিল তখন আমি বই পড়ছিলাম। এই যে আমি বই পড়ছিলাম এটাই হচ্ছে ফল। আমার মা কি করছিল এটা ছিল বিষয় না। তার মানে আমি যে বই পড়ছিলাম, কখন বই পড়ছিলাম একটা বাক্য যে মা তখন রান্না করছিল, কিন্তু আসলে এইখানে শ্রোতাকে বোঝানো হয়েছে যে সে আসলে বই পড়ছিল। তো এই যে মা এখানে এই কথাটা জাস্ট সহযোগিতা করলো, এই জন্য এটাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট আর এটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল। এই যে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ, প্রত্যেকটা বাক্যের মধ্যে যদি একজন ছাত্রছাত্রী এইটা বুঝতে পারে তাহলে সে খুব সহজে করতে পারবে। এবার আমি আগে কমপ্লেক্স সেন্টেন্সটা বুঝাইনি, যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স আমি বাক্যটা শুরু করেছি, তাহলে আমি কমপ্লেক্স সেন্টেন্সটাকে বোঝো। কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে যে, যেমন মনে করো ডব্লিউএস ওয়ার্ড আছে, আগে ডব্লিউএস ওয়ার্ড করে লিখে নিই। যেমন হট, হু, হুইচ, তারপরে হাউ, হোয়াই, হোয়ার। এগুলো তোমরা সবাই জানো, তবু আমি তোমাকে একটু দেখানোর জন্যই বলছি। আমি আর ডব্লিউএস ওয়ার্ড করে লিখলাম না। এবার দেখো এখানে এরপরে সিন্স, অ্যাজ, দো, অলদো, অলদো, ইফ, তারপরে আসছে আনটিল, তারপর আসছে হোয়েন। আমি সবগুলো লিখলাম না, এগুলো তোমরা বুঝে নিও। এইগুলোকে বলা হয় যে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করার একটা আলামত, যেটাকে বলা হয় যে দুটো বাক্যে, দুটো বাক্যাংশে বা ক্লজের মাঝখানে বসে। এখানে প্রিন্সিপাল ক্লজ আগেও থাকতে পারে, আবার পরেও থাকতে পারে।
সাধারণত সাবঅর্ডিনেট ক্লজের আগে এইগুলো এই ডব্লিউএস ফর্ম বা এই সমস্ত ফর্মগুলো সাধারণত বসে ডব্লিউএস সাবঅর্ডিনেট ক্লজের আগে। আর প্রিন্সিপাল ক্লজ যেটা, তার আগে কখনো এই শব্দগুলো বসে না। এটা একটা চেনার নমুনা। আর যদি তুমি অর্থ বের করতে পারো তাহলে তো কোনো কথাই নেই। তো অর্থ এবং গ্রামার এই দুটো জিনিস জানলে ওই গ্রামারটা, ওই বিষয়টা খুব সহজে বোঝা যায়। তো আমি আসলে তোমাদেরকে বোঝাইতে পারিছি যে তোমাকে আগে কমপ্লেক্স সেন্টেন্সটাকে হাত দিতে হবে এবং সেখানে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, কোনটা প্রিন্সিপাল ক্লজ, এটা তোমাকে চিনতে হবে। চেনার পরে এইবার সেই বাক্যগুলোকে এবার কিভাবে সমাধান করি দেখো এই একটা বাক্য দিয়ে। এবার দেখো এই বাক্যটা আমি প্রথমে সিম্পল করি, এগুলো আমি সব মুছে দিলাম। যখন মা রান্না করছিল তখন আমি বই পড়ছিলাম। আমি বই পড়ছিলাম এই বাক্যটা, যেহেতু এটা প্রিন্সিপাল ক্লজ, এইটাকে কখনো ভাঙা যাবে না, এটা জায়গায় বসে যাবে। আই ওয়াজ রিডিং। এই প্রিন্সিপাল ক্লজ যাই থাকুক না কেন, যেখানেই থাকুক না কেন, এটা কখনো চেঞ্জ হবে না, চেঞ্জ করা যায় না, যেভাবে আছে ওইভাবে বসে থাকবে। এবার আমাকে এই যে সাবঅর্ডিনেট ক্লজটা, এই ক্লজটাকে ভেঙে ফেলতে হবে এবং এই ক্লজটা ছোট হয়ে যাবে, এর সাবজেক্টটা থাকবে না, এর ভাবটা থাকবে না, এটা ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ একটা ফ্রেজে রূপান্তর হবে। তখনই এই বাক্যটা সিম্পল হয়ে যাবে। সেটা কিভাবে করি দেখো। যখন মা রান্না করছিল তখন আমি বই পড়ছিলাম বা আমি পড়ছিলাম। আমি যদি বলি যে রান্না করার সময় আমি পড়ছিলাম, মা রান্না করার সময় আমি বই পড়ছিলাম। তো এইটা আমি তোমাকে একটা জিনিস দেখি, রান্না করার সময়, এবার এই যে সময়টা আসছে, এই সময়টা তুমি দেখো অ্যাট দ্য টাইম অফ, এর মানে হচ্ছে সময়, অ্যাট দ্য টাইম। এবার সময় কি সময়, মায়ের রান্না করার সময়, অ্যাট দ্য টাইম অফ মাই মাদার, এর সাথে তুমি কুকিংটা যোগ করে দাও, মাদার্স কুকিং। পুরো বাক্যটা একটা ফ্রেজে রূপান্তর হলো। অথবা অ্যাট দ্য টাইম অফ কুকিং অফ মাই মাদার, তুমি এখানে দুটো ভাবে বলতে পারো। একটা অ্যাপোস্ট্রফি দিয়ে বললাম, একটা অ্যাপোস্ট্রফি বাদে তুমি ফ্রেজ যোগ করে বললে। এই যে কথা ঘোরানো, কথাটা উল্টিয়ে বলা, যতক্ষণ তুমি নিজের হাতে করে এইগুলোকে যাদের বলা হয় ইজি টু হ্যান্ডেল, ইজি টু গভার্ন, যেমনি খুশি তেমনি যদি ব্যবহার করা না শেখো, অর্থাৎ যতক্ষণ তুমি নিজে বিষয়টা বুঝতে না পারছো ততক্ষণ এই ধরনের বাক্য তুমি নিজে নিজে বানাতে পারবে না। একজনের শোনা কথা, একজনের বানানোর জিনিস কখনো সেটা দিয়ে কখনো বেশি দূর যাওয়া যায় না। তোমাকে নিজে এই জিনিসটা বোঝার চেষ্টা করতে হবে। এই যে আমি তোমাকে কমপ্লেক্স যেটা বলছি, অ্যাট দ্য টাইম অফ মাই কুকিং অফ মাই মাদার, অথবা অ্যাট দ্য টাইম অফ মাই মাদার্স কুকিং, মায়ের রান্না করার সময় আর দুদিন, এখানে টোটাল বাক্যটা দেখো একটা ভ্যানিশ হয়ে গেল এবং একটা কমা বসলো। এখানে এই যে মাই মাদার, সেই মাই মাদারটা বসলো। তারপরে এখানে এই যে কুকিংটা, যদি বল স্যার এই কুকিংটা আপনি কোথায় পেলেন, মাঝখানে ওয়াজটা কি হলো। এই কুকিংটা আগে ছিল ভার্ব, এখন কিন্তু নাউন রূপান্তর হয়ে গেছে, নাউনে চলে গেছে। এই যে ভাষাটা রূপ পরিবর্তন হচ্ছে, তার মানে ওখানে কুকিংটা ভার্ব হিসেবে কাজ করছে, এই কুকিংটাকে আমি এখন নাউন হিসাবে নিয়ে আসছি। এই জন্য তোমাকে আমি পার্টস অফ স্পিচের ভিডিওগুলো আমি দিয়েছি আগে, যে কারণ পার্টস অফ স্পিচটা খুব মুহূর্তে লাগে। পার্টস অফ স্পিচ, টেন্স, সেন্টেন্স, 9 বেসিক স্ট্রাকচার, এইগুলো না জানলে ইংরেজিটাকে ভালো করে বোঝা যায় না, ভালো করে করা যায় না। তো যাই হোক, এখানে দেখো তাহলে আমি এই বাক্যটা যদি এখন কম্পাউন্ড করি, তাহলে কম্পাউন্ড মানে যৌগিক বা যুক্ত করা। সেটা হচ্ছে আমি বই পড়ছিলাম এবং মা রান্না করছিল, এটা কি হয় না। তোমাকে আগেই বলেছি সাধারণত ফলাফল বাক্যটা শেষে থাকবে এবং যে বাক্যটা হেল্প করলো, সহযোগিতা করলো, সেটা আগে থাকবে। আশা করি এই কথাটা মনে থাকবে। এবং এখানে একটা কথা বলি সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তো তোমাকে আমি বলি যে আগে তুমি জিনিসটা দেখো, আমার মা রান্না করছিল, মাই মাদার ওয়াজ কুকিং, এবং আমি পড়ছিলাম, আই ওয়াজ রিডিং। এখন এই বাক্যটা
এটা কোঅর্ডিনেট ক্লজের একটা বাক্য হয়েছে, এটা কোঅর্ডিনেট ক্লজ হয়ে গেছে। যেটাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজটা বলতে বোঝায় যে এখানে দুটো বাক্য একসাথে সহযোগিতা করলো, সেম জাতীয় বাক্য। তো যাই হোক, এই বিষয়গুলো আমি তোমাকে জটিল করে বলছি না, কারণ জটিল করে তুললে তুমি জটিল করে নেবে বিষয়টা। তোমাকে আগে যে বিষয়টা দরকার সেটা হচ্ছে কীভাবে পাস করা যায়, কিভাবে রেজাল্ট বা তোমাকে খুব সহজে কাজটা তুমি করতে পার হতে পারবে, পরীক্ষাটা পার করতে পারবে, তাও একটা মোটামুটি একটা ভালো রেজাল্ট নিয়ে। যদি তুমি এখানে সাধারণত পরীক্ষা দেওয়ার সময় আমি তোমাকে কয়েকটা পরামর্শ দিই, সেটা হচ্ছে যারা হার্ড অ্যান্ড ট্রাই সোল করে বা হার্ড অ্যান্ড ট্রাই চেষ্টা করে তাদের কথা আলাদা, কিন্তু বিশেষ করে এখানে আমি সব ধরনের ছাত্রছাত্রীদেরকে বলছি, একটা পরীক্ষার জন্য আমরা কিন্তু একটা প্রিপারেশন নিই, কিন্তু সেই প্রিপারেশনটা নেওয়ার সময় ঠিক যতটুক পরিমাণ জানার দরকার, যতটুক পরিমাণ জানলে পরীক্ষাটা ভালো হয়, ঠিক অতটুক পরিমাণের মধ্যে যাওয়া যায় না। আমাকে প্রথম যে পদক্ষেপটা নিতে হবে, আমাকে এই যে সামনে যে চ্যালেঞ্জটা আছে, চ্যালেঞ্জটাকে আমরা পার করতে হবে, আমাকে পরীক্ষাটায় পাস করতে হবে, এবং পরবর্তী যে পরীক্ষাগুলো, পরবর্তী যে ইয়ারগুলো আছে সেখানে যাতে আমি অ্যাডমিশন নিতে পারি, তার জন্য একটা প্রস্তুতি নিয়ে, এবং সেই জন্য শেখানোর মাধ্যম যাতে শর্টকাট, খুব অল্প সময় আমি কীভাবে তাড়াতাড়ি শিখব। আজকের এই ভিডিওটা আশা করি তোমার ভালো লাগবে, তোমার জীবনে অনেক উপকার করবে, বিশেষ করে তোমাকে এডুকেশনাল লাইফে যে যেখানে বসে ভিডিওটা দেখছো, যে তোমার জন্য শুভকামনা রইল, যেন তুমি খুব তাড়াতাড়ি শিখতে পারো, তাড়াতাড়ি গেইন করতে পারো। তো এই আমি যদি লার্নিংটা খুব খুঁটিয়ে খুঁটিয়ে নিই, তাহলে কিন্তু আমার পথটা স্লো হয়ে যাবে, এবং ওইটা হচ্ছে যারা খুব অলস টাইপের, যাদের জীবনে কোনো লক্ষ্য নেই, তাদের জন্য ওইটা। কিন্তু তোমার যদি জীবনে লক্ষ্য থাকে, তাহলে তোমাকে শর্ট টাইমের মধ্যে শিখতে হবে, এবং শর্ট টাইমের মধ্যে তোমাকে প্রসেসটা পার করতে হবে। তো কথা না বাড়িয়ে আমি যাই পারি এবার মূল বিষয়টা দেখে। আমি তোমাকে একটা বই থেকে, সাধারণত এটা আমি লেকচার গাইড কলেজে পড়াই, এই লেকচার গাইড থেকে আমি কয়েকটা গ্রামার নিয়ে তোমাকে জিনিসটা সরাসরি দেখাই, তাহলে তুমি বুঝতে পারবা সহজে। দেখো, আমি এখানে 3টে বাক্য লিখেছি, 3টে বাক্যই আমরা এখানে নিয়েছি তোমার লেকচার গাইড থেকে। তো এখানে বিশেষ করে যারা এখানে যে কোনো ক্লাস যেখানেই থাকুক না কেন, আমি বিশেষ করে বাংলাদেশের ছেলেমেয়েরা যারা আছে তারা লেকচার গাইডটা নাম বলতে তারা বুঝতে পারবে, তার সাথে খুঁজে পাবে। তো এখানে আমি তোমাকে সব ক্লাসের জন্য, সকলের জন্য আমি বিষয়টা তোমাকে বোঝাই দিই। আমি একটা বাক্য দিয়ে তোমাকে 3টে বাক্যই সমাধান করে দেখাবো। প্রথমে দেখো, দি কাকু ইজ এ বার্ড অফ ভেরি শাই নেচার। এই বাক্যটা যে সিম্পল সরল বাক্য, আমি কি করে বুঝলাম সেটা হচ্ছে এখানে একটা মাত্র সাবজেক্ট আছে, আর কোনো সাবজেক্ট কিন্তু নেই, এটা সাবজেক্ট, ভার্ব ইজ, এইটা একটা মাত্র ভার্ব এখানে, আর কিছু কোনো ভার্ব নেই। যদি ভার্ব থাকতো সেটা ফিনাইট থাকতো না, সেটাকে বলা হয় নন ফিনাইট ভার্ব। তো এই ভার্বগুলোই তোমাদেরকে আমি দেখাইছি সব বিস্তারে, একদম পরিষ্কার করে, যত ধরনের ভার্ব আছে। কিন্তু সমাপিকা ভার্ব একটা বাক্যের মধ্যে একটাই থাকে, আর বাকিগুলো কিন্তু অসমাপিকা ভার্ব। তো যাই হোক, এখানে দেখো, দি কাকু ইজ এ বার্ড অফ ভেরি শাই নেচার, পরে একটু এক্সটেনশন বা ওটা ওর ভিতরে আর কোনো বাক্য নেই, কোনো ক্লজ নেই। তার মানে এই বাক্যটা একটা সিম্পল, একটা সরল বাক্য নিয়ে গঠিত। এই বাক্যটাকে যদি এখন আমার কমপ্লেক্স করতে হয়, যেমন এখানে কমপ্লেক্স করেছে, যদি কমপ্লেক্স করতে হয় তাহলে আমি কী করবো? তাহলে আমাকে দুটো বাক্য বানাতে হবে, এবং সেটা খুব কিন্তু একটা খুব কঠিন কিছু না, সেটা তোমার ভাবনাটাই তোমাকে কঠিন করে দিয়েছে। এটা তুমি আমাকে একটু সহজে দেখো, যে কোকিল খুব বলছে যে লাজুক স্বভাবের পাখি, কোকিল একটা লাজুক স্বভাবের একটি পাখি। তাহলে কোকিল একটা পাখি, এই যে কোকিল একটা পাখি, এইটা না মূল কথা। পরে যে সে যে লাজুক স্বভাবের, এইটা কি করলো? এটা কি জাস্ট সহযোগিতা করলো, বাক্যটাকে তোমাকে আর একটু তথ্য দিয়ে দিল। তো এই বাক্যটা দেখো ওর সাথে যুক্ত হচ্ছে। তাহলে আমি আগে প্রিন্সিপাল ক্লজটা, যেরকম বাক্যটা কমপ্লেক্স করতে হবে, তাহলে আগে আমাকে প্রিন্সিপাল ক্লজটা আগে লিখে নিই আমি। সেটা হচ্ছে দি কাকু
কে দি কাকু ইজ এ বার্ড। এইটুক ছিল মূল কথা, আমার প্রিন্সিপাল ক্লজটা লেখা হয়ে গেছে। এখন এই বাক্যটা যদি আমি কমপ্লেক্স করতে যাই তাহলে আমাকে তো আর একটা সাবজেক্ট লাগবে। এবার ওই পাশের অংশটাও যে আমি মুছে দেবো বা আমি যে একবার ভ্যানিশ করে দেবো সেটাও করতে পারবো না। আবার নতুন একটা বাক্য আমাকে নিতে হবে। তাহলে আমাকে এর ভিতরে খুঁজতে হবে যে ওই কথার সাথে যুক্ত করা যায় কি। তাহলে নতুন একটা কথা, নতুন একটা সাবজেক্ট লাগবে। তাহলে নতুন সাবজেক্ট আছে, এই বাক্যের শেষে একটা পাখি আছে, একটা অবজেক্ট আছে। আমি যদি অবজেক্টকে সাবজেক্ট বানাই তাহলে কিভাবে বানাবো, সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন যোগে। অর্থাৎ রিলেটিভ প্রোনাউন হু ইজ দ্যাট, আর একটা আছে হোয়াট। তো হোয়াটটা বোঝাতে গেলে আবার অনেক কথা বলতে হবে। আমি এখানে হু ইজ দ্যাটটা বোঝাই। সেটা হচ্ছে এই বাক্যের যেটা সাবজেক্ট, আমি যদি এখানে একটা হুইস লাগাই দিই অথবা দ্যাট লাগাই দিই, তো দ্যাটটা বস্তুর ক্ষেত্রে বসে বলে এটা লিখলাম না, তবে ওটা দ্যাট হুইস তুমি এটা লিখলে হয়। তবে হুইসটা প্রাণীর ক্ষেত্রে বসে, দ্যাটটা বস্তুর ক্ষেত্রে বসে। এবার দেখ একটা হুইস, একটা সাবজেক্ট পেয়ে গেছি। তাহলে সাবজেক্ট যেহেতু পেয়ে গেছি তাহলে একটা ভাব, তাহলে ভাব এই বাক্যের মধ্যে যেটা ইজ আছে আমি ইজটাই দিয়ে দিই। তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম, ভাব পেয়ে গেলাম। এবার বাকিটা ছিল কোথা থেকে, এই দিলাম, এখানে ব্র্যাকেট দিলাম, এখান থেকে এইটুক আমি যদি পরপর তুলে দিই, অফ ভেরি শাই নেচার, অফ ভেরি শাই নেচার। এখন এই বাক্যটা কিভাবে, অর্থটা কেমন হলো, কোকিল একটা পাখি যেটা খুব লাজুক স্বভাব এর। এই যে র অফ আছে এর মানে হচ্ছে এর, র বা এর। তাহলে এখানে একটা র বা এর কথাটা আসছে। তার মানে এখানে দেখো ওই বাক্যের যেটা এক্সটেনশন, যেটা বাড়তি কথা ছিল, যেটা ফ্রেজ আকারে রূপ দেওয়া ছিল, ছোট করা ছিল, তো এই যে আমি ইচ্ছা মতন বাক্যর সাথে জুড়ে দিতে পারি, ইচ্ছা মতো আলাদা করতে পারি। এবং এই জিনিসটা তুমি যতক্ষণ না ধরতে পারছো ততক্ষণ কিন্তু এই মুখস্থ কথা দিয়ে তুমি এইগুলো সমাধান করতে পারবে না। পরীক্ষার হলে মানে যখন কোনো শিক্ষকেরা বা বোর্ড কর্তৃপক্ষ যখন তোমাকে পরীক্ষা নেয়, তারা কিন্তু বুঝে শুনে তারা জানে যে তোমার ব্রেনটা কী ধরনের, কোন ধরনের প্রশ্ন তুমি অ্যান্সার করতে পারবা। তো এই যে ক্রিয়েটিভিটি বলে, অর্থাৎ তুমি একটা থেকে অনেকগুলো তুমি করতে পারো, একটা গ্রামার না। আমি একটা গ্রামার নিয়ে একটা নিয়ম বলে দিলাম যে এটা থাকলে এইটা হয়, ওইটা দেখা যাচ্ছে আরেকটা জায়গায় গেলে মিললো না, মেলে না, সবসময় ঠিক থাকে না। তাহলে এখানে ঠিকটা কি, যে আমরা যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করব, প্রথম আমি মাথায় রাখবো যে এখানে আমাকে ক্লজ চিনতে হবে। ক্লজটা চেনার পরে এবার কোনটা কোন ক্লজ, এবার সেই সিস্টেম অনুসারে, নিয়ম অনুসারে আমি ক্লজগুলো ব্যবহার করব। তাহলে এই যে এখানে আমি যদি হুইস এই বাক্যটা যদি আগে লিখতাম তাহলে কিন্তু হতো না। কারণটা এখানে হুইসটা আছে এই বাক্যের সাথে যুক্ত, অর্থাৎ এই হুইসটা নির্দেশ করছে এই বাক্যটাকে, যার জন্য নাম হয়েছে রিলেটিভ প্রোনাউন। এখানে রিলেটিভ প্রোনাউন হচ্ছে হুইস, আর এ বাক্যটা আছে এই বাক্যের অবজেক্ট। এবার ওইটাতে এর সাথে আমি যখন জুড়ে দিলাম ইসটা দিয়ে, তো এখানে যে টেন্সে থাকবে তুমি সেই টেন্সে এটা ফলো করবা। যদি এখানে কোনো ভাব দেওয়া থাকতো তাহলে তুমি ওই ভাবটাই ব্যবহার করতে, আর বাদ বাকি কিন্তু আমাদের কোনো কিছু পরিবর্তন করা লাগতো না। আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পেরেছি। এখানে বাংলা অর্থটা লিখলাম না, যেহেতু আমি সবই বাংলাই বলছি, তো তোমরা এটা বাংলাটা বের করে নিও যে কোকিল একটা পাখি যেটা হয় লাজুক স্বভাব এর। আর এইটা হচ্ছে যে কোকিল হচ্ছে একটা লাজুক স্বভাবের পাখি। আর এই বাক্যটা যদি আমি এখন কম্পাউন্ড করি, কম্পাউন্ড করলে কি হয় দেখো, কম্পাউন্ড করলে এই বাক্যটা একটু অন্যরকম লাগবে। দেখো যে কোকিল একটা পাখি এবং এটা হচ্ছে লাজুক স্বভাবের। দেখো এই জায়গাটায় আমি কি পরিবর্তন করছি, এখানে এই বাক্যের আমার কোনো পরিবর্তন করা লাগছে না, যা আছে তাই। আমি এখানে ডট ডট দিলাম, দি কাকু ইজ এ বার্ড, অর্থাৎ এই বাক্যের কোনো পরিবর্তন নেই, এখানে যেরকম আছে সেরকম থেকে যাবে। এইবারে পরে দেখো, এবং যেহেতু এটা তোমাকে আমি বিশেষ করে কম্পাউন্ডটা বলি, কম্পাউন্ডটা বেশ কিছু নিয়ম আছে, তার মধ্যে আমি বেশি যেটা ব্যবহার হয় অ্যান্ড বাট অর। তো অরটা বসে সাধারণত যখন দো জাতীয় বাক্য, ইনস্পাইট অফ সিম্পলি এরকম বাক্য যখন থাকে তখন কিন্তু দো বসে। অরটা বসে যদি এখানে ইফ থাকে, মানে এই যে কমপ্লেক্স সেন্টেন্সটা তোমাকে আগে চিনতে বলেছি, কারণটা হচ্ছে এইটাই যে কমপ্লেক্স সেন্টেন্স চিনলে তুমি কম্পাউন্ডও করতে পারবা,
তুমি সিম্পলটাও করতে পারবে। তাহলে এখানে যদি ইফ থাকে তাহলে আমরা এখানে অর দিয়ে করবো, যদি দো থাকে তাহলে বাদ দিয়ে করবো, আর বাদ বাকি সব জায়গায় আমরা অ্যান্ড দিয়ে করবো। তাহলে অ্যান্ডটা লিখলাম, এবং যে কোকিল একটা বাঘ, এবার যেহেতু এই বাক্যটা নতুন আসছে তাহলে এখানে আমার একটা সাবজেক্ট লাগবে। তাহলে আমি সাবজেক্টটা কি দেবো? কারণ সাবজেক্টটা এখানে যদি আমি এখানে এরকম লিখি যে কোকিল একটা বাঘ এবং লালুক স্বভাবের, তাহলে কিন্তু এখানে আমি সাবজেক্টটা মিসিং হয়ে গেল। সাবজেক্টটা মিসিং হলে সমস্যা নেই, কিন্তু ভাবটা কিন্তু মিসিং হয়ে যাচ্ছে। তো এখানে আমি তোমাকে পুরোটাই দেখাই যাতে করে তুমি জিনিসটা বুঝতে পারো। দি কাকু ইজ এ বার্ড অ্যান্ড ইট ইজ অফ শাইনেসন। দেখো এই দুটো বাক্যের মধ্যে দেখো একই রকম মিল, যেখানে হুইজ বসেছে সেখানে ইট বসেছে, যেখানে হুইজ বসেছে সেখানে ইট বসেছে, এই যে মিল আছে। এখন এই ইজটা যেহেতু আমি একই বাক্যদের সবগুলো দেখাচ্ছি সেই জন্যই তোমাদেরকে অনেক জায়গায় গ্রামার মেলবে না। আমি জাস্ট একই বাক্য দিয়ে তোমাকে তিনটে জিনিস সমাধান করে দেখাচ্ছি যে কিভাবে সহজে এইগুলো তুমি করবা। তো এখানে এই যে ইট আর ইজ যদি আমি বাদ দিতাম তাহলে বাদ দিলে কিন্তু আমাকে এইটা কম্পাউন্ড হতো, কারণ কম্পাউন্ড মানে দুটো ক্লজ লাগবে, তারপরে আমার ক্লজটা হারিয়ে যাচ্ছে। ক্লজটা যাতে হারায়, অর্থাৎ সিম্পল বাক্যে একটা ক্লজ থাকবে, কমপ্লেক্সে দুটো ক্লজ থাকবে, কম্পাউন্ডেও দুটো ক্লজ থাকবে, তাহলে আমাকে দুটো ক্লজ বানাতে হবে। আশা করি আমি তোমাদেরকে বিষয়টা বোঝাতে পারছি। দি কাকু ইজ এ বার্ড অ্যান্ড ইট ইজ অফ শাইনেসন। এবার পয়েন্টটা দেখো, দে হাইড দেমসেলফ অ্যান্ড কু ফ্রম দ্য হাই ব্রাঞ্চ অফ ট্রি। তারা নিজেদেরকে লুকিয়ে রাখে এবং বলছে যে গাছের বলছে হাই ব্রাঞ্চ অফ ট্রি, গাছের বড় বড় যে ডালগুলো আছে, উঁচু যে ডালগুলো আছে সেই ডালগুলোতে ডাকে। তো আগে তারা লুকায় তারপর তারা ডাকে, নাকি তারা আগে ডাকে তারপরে লুকায়, কোনটা? এই যে কথার অর্থ, এই কথার অর্থটা তোমাকে বের করতে হবে, বুঝতে হবে। তাহলে এখানে দেখো এই বাক্যটা আমাকে সিম্পলি লিখতে বলেছে, আগে আছে কিসে আমি সেটা দেখবো। যেহেতু এখানে একটা ক্লজ এ পর্যন্ত, এখানে অ্যান্ড দেওয়া আছে, এখানে একটা ক্লজ, এখানে সাবজেক্টটা ব্যবহার হয়নি, কারণ এই সাবজেক্টটাও তাই। কারণ সাবজেক্টে যখন মিল থাকে তখন একটা সাবজেক্টটা লেখা লাগে না, সেই নিয়ম অনুসারে এই সাবজেক্টটা এখানে লেখা লাগবে না। তো এখানে আমি ইটটা কেন লিখছি? ইটটা এই জন্যই লিখলাম, সেটা হচ্ছে উল্লেখ করার জন্য, বোঝানোর সুবিধার জন্য এটা করা হয়েছে। তো এবার দেখো যে কোকিলটা নিজেদেরকে লুকিয়ে রাখে এবং গাছের উঁচু ব্রাঞ্চে ডাকে। তাহলে নিজেদেরকে লুকিয়ে রাখে এবং উঁচু ব্রাঞ্চে ডাকে, তাহলে আগে তো সে লুকায় তারপর তো ডাকে, তাহলে এখানে ফলাফল কোনটা? ফলাফলটা হচ্ছে গাছের উঁচু ব্রাঞ্চে ডাকে, এইটার মধ্যে ফল আছে। তাহলে আমি এই বাক্যটাকে যদি আমি এখন সিম্পল করি, তাহলে সিম্পল করলে আমি কি করবো? আমাকে এই ক্লজটা ভেঙে দিতে হবে, এই আনটা থাকবে না, এখান থেকে এই পর্যন্ত টোটাল জিনিসটা মুছে যাবে। তাহলে আমি কিভাবে এটা মুছবো, কিভাবে আমি ভ্যানিশ করবো? সেটা হচ্ছে ভাবকে আমি যদি বলি যে এখানে মূল বিষয় হচ্ছে তাদের লুকানো, তাহলে আমি এইটা তো চেঞ্জ করতে পারবো না, দেমছেলটা আগে লিখলাম, দেমছেল, যেহেতু এই বাক্যগুলো পরিবর্তন হয় না এই শব্দগুলোর, দেমছেল। এবার এখানে আমি হাইড আছে, হাইডিং করে দিলাম, অর্থাৎ ভার্বের সাথে জেরান করে বা প্রেজেন্ট পার্টিসিপল করে আমি হাইড আর হাইডিং। এই যে কেন হলো এইটা তো বলতে গেলে আবার অনেক কথা বলতে হবে তোমাদেরকে। আসলে ইংরেজিটা হচ্ছে এরকম একটার সাথে একটা জড়িত। তো এইটা যে ভার্ব, হাইড মানে লুকানো, এবার এইটার মানে হচ্ছে লুকিয়ে, অর্থাৎ এটা হয়ে গেছে এখন নন ফ্লাইট ভার্ব, বা যাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব। যেহেতু ভার্ব হচ্ছে দুই প্রকারের, এই জন্য ভার্বটা তোমাকে আগে চিনতে হবে। ভার্বটা দুই প্রকারের, একটা হচ্ছে ফিনাইট, একটা নন ফিনাইট। ফিনাইটটা সাবজেক্টের পাশে থাকে, তো এই যে ফিনাইট ভার্বটা একটাই হবে, বাদ বাকিগুলো নন ফিনাইট হবে। এই ভাবটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল যোগে করলাম, হাইডিং দেমছেলফ, নিজেদেরকে লুকিয়ে। এইবার এখানে আমি তারা গাছের ডালে বসে ডাকে, এই যে কু লিখছি কিন্তু সাবজেক্টের জায়গা, তাহলে এখানে একটা সাবজেক্ট লাগবে না? অবশ্যই লাগবে। তাহলে সেই সাবজেক্টটা কারা? সেই এই যে দে, এই দেটা এখানে চলে যাবে, দে কু, তারপরে ফ্রম, তারপরে যা আছে তাই, আর কোনো পরিবর্তন নেই। এই যে এই বাক্যটা আমি সিম্পল করলাম। এইবার দেখো এই বাক্যটা যদি আমি যেহেতু প্রথম কম্পাউন্ড আছে,
তারপর সিম্পল করলাম। আমি যদি এখন কমপ্লেক্স করি তাহলে আমি কীভাবে করব? এটা হচ্ছে যে কোকিলেরা নিজেদেরকে লুকায় এবং তারা গাছের উঁচু ডালে ব্রাঞ্চে ডাকে। তাহলে আমি যদি বলি যেহেতু তারা গাছের উঁচু ডালে বসে সেহেতু তারা লুকায়, কথাগুলো মেলবে না। কারণ আমি ওই যেটা বলছিলাম সাবঅর্ডিনেট ক্লজের আগে সাধারণত ওই যে তুমি যে শব্দটা বসাও, হয়নি বসাও আর যদি বসাও, যেটা এখানে মানায় ওইটার পরে সবসময় সাবঅর্ডিনেট ক্লজ বসে। আর যেটা প্রিন্সিপাল যে ক্লজ, সেই প্রিন্সিপাল ক্লজের আগে কিন্তু ওটা বসে না। তাহলে এখানে প্রিন্সিপাল ক্লজটা বলছি যে কোকিল গাছের উঁচু ডালে বসে ডাকে, উঁচু ডালে বসে ডাকে, এটাকে বলা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ বা মূল বাক্য, মূল বাক্যাংশ। আর এইটা হচ্ছে সহকারী বাক্য। তাহলে আমি এই বাক্যটাকে এর আগে আমি ওই যে কথাটা ওইটা লিখব যে যেহেতু তারা লুকিয়ে থাকে এবং গাছের উঁচু ডালে ব্রাঞ্চে বসে, মেলছে না কথাটা। তাহলে যেহেতু তারা গাছের উঁচু ডালে বসে তারা লুকিয়ে থাকে, এটাও ঠিক কথাটা একরকম শোনালো কিন্তু তাও খুব একটা পারফেক্ট হলো না। তাহলে এই যে একই বাক্য যে তোমার আমি সব রকম দেখাচ্ছি, কথাগুলো একটু হেল্পফুল হবে। তো এখানে তোমাকে ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করো যে যেহেতু তারা গাছের উঁচু ডালে বসে তারা নিজেদেরকে লুকিয়ে রাখে, যেহেতু তারা লুকিয়ে রাখে তারা গাছের উঁচু ব্রাঞ্চে বসে। এইবার তুমি কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো। আমি অনেকগুলো কথা বলেছি, তোমাকে একটু জটিল লাগবে, একটু ধারা মতো লাগবে। তারা কিন্তু আগে লুকাচ্ছে, তারপরে কিন্তু উঁচু ডালে বসে ডাকছে। তাহলে এই যে বলছি যে যেখানে বসে ডাকছে এটা মূল ক্লজ, যেটাকে হাত দেওয়া যাবে না। তাহলে এই বাক্যটা আমি যদি এইটার আগে সিন্স লাগাই দিই, যেহেতু দে এখানে দে দিয়েই লেখা, তো আমি যেহেতু দে হাইড দেমছেল, যেহেতু তারা নিজেদেরকে লুকায়, তারপরে কমা দিয়ে এবার দে কু, তারপরে ফ্রম, যা আছে তাই, আর কোনো পরিবর্তন নেই। এবার এটা লিখলাম না, সময় সুবিধার জন্য এটা আমি লিখলাম না। যেহেতু তারা নিজেদেরকে লুকিয়ে রাখে, দে হাইড দেমছেল, দে কু ফ্রম দ্য হাই ব্রাঞ্চেস অফ দ্য ট্রি। আশা করি তোমরা একটু বুঝে নিতে পারবা, আমি পুরোটা লিখলাম না সময় বাঁচানোর জন্য। এবারে পরেরটা একটু বলি, যদিও তারা ভীরু তবুও তারা খুব চালাক পাখি। এবার দেখেন কম্পাউন্ডটা লেখা আছে। তাহলে আমি আগেই বলেছি যে কম্পাউন্ড যখন করবো তখন আমি অ্যান্ড বা টক, তাহলে দো থাকলে সাধারণত বার্ড বসে, এমনি চলে আসে বার্ডটা, তুমি এটা করতে করতে নিজেও জেনে যাবা। তারা ভীরু কিন্তু খুব চালাক হবে। এই দেখো তারা ভীরু, তাহলে এই ক্লজটা আমরা আগে চাচ্ছি। দে আর কাওয়ার্ডলি, they are cowardly but are very clever। এখানে সাবজেক্টটা লিখলাম না এই জন্য যে সাবজেক্টে মিল আছে, তাই সাবজেক্টটা এখানে লিখলাম না। অর্থাৎ যখন কম্পাউন্ড সেন্টেন্স তুমি করবা, যদি এই পাশের সাবজেক্ট ও পাশের সাবজেক্ট একই ব্যক্তি হয় তাহলে তোমার সাবজেক্টটা আলাদা করে লেখা লাগবে না। আর যদি সাবজেক্টটা যদি তুমি আলাদা করে লিখে ফেলো সেটাকে ভুল বলে ধরা হয়। তো যাই হোক, তাহলে আমরা এখানে তোমাকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড দেখালাম। এবার আমি সিম্পল যদি করি তখন কি বলবো? সিম্পল করার জন্য আমাকে এই বাক্যটা ভ্যানিশ করতে হবে যে ভীরু হওয়া সত্ত্বেও তারা কি দেবে। দেখো এই যে এখান থেকে এইটুকু টোটাল জিনিসটা হারাই যাচ্ছে। তাহলে আমি ভীরু এই কথাটা আমি যেহেতু লিখে রেখেছি এটা এইভাবে থাক, কাওয়ার্ডলি, এটা চেঞ্জ হচ্ছে না। এবার যেহেতু এখানে দো দিয়ে করা বা দিয়ে করা, যখন সিম্পল সেন্টেন্স করবো তখন আমাকে ইন স্পাইট অফ, মানে সত্ত্বেও কথাটা লাগবে, ইন স্পাইট অফ। এবার আমরা একটা ফ্রেজ দিলাম, কিন্তু এখানে আরেকটা কথা আছে হওয়া। এখানে হওয়াটা আছে এই বি ভার্ব হিসেবে, প্রিপজিশনের পরে ভার্ব বলে আইএনজি হয়ে যায়। ইন স্পাইট অফ বিং কাওয়ার্ডলি, তারপরে দেখো এবার এখানে একটা কমা দিলাম। এবার যেহেতু এখানে সাবজেক্ট লাগবে দে, এইবার দেখো সে দে আর, অর্থাৎ এবার সাবজেক্টটা বসে গেল ভেরি ক্লিভার।
এইভাবে আমি একই বাক্য দিয়ে তোমাকে 3টে বাক্য দেখালাম। তুমিও যখন প্র্যাকটিস করবা তখন একই বাক্য দিয়ে এইভাবে 3টে বাক্য সমাধান করার চেষ্টা করো। আশা করি খুব বেশি সময় লাগবে না। আমি প্রণব সেন তোমাদের সাথে আছি, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে তোমরা তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে সামনের ভিডিওতে।